আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি নীরা ফেরদৌস। শেখ হাসিনা সরকারে ১৬ বছরে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই প্রতিনিধি দলের সঙ্গে কর্মকর্তাদের বৈঠক হয়েছে। পরে দুদক সচিব জানান, বিভিন্ন দেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে এফবিআইয়ের সহযোগিতা এবং যৌথ টাস্কফোর্স নিয়ে আলোচনা হয়েছে। আতিকার রহমানের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য অনুযায়ী গত ১৬ বছরে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে প্রায় ১১ লাখ কোটি টাকা। প্রতি বছর গড়ে ৭৫৩ কোটি ৩৭ লাখ ডলার বা ৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিদেশ থেকে টাকা ফেরত আনতে তৎপরতা শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআই এর একটি প্রতিনিধি দল দুদক কার্যালয়ে আসেন। মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ কর্মকর্তাদের সঙ্গে ২.৫ ঘণ্টা বৈঠক করে দলটি। পরে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদক সচিব। তিনি জানান, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, দুদকের মানি লন্ডারিং আইন ও কৌশল নিয়ে এফবিআই এর সঙ্গে আলোচনা হয়েছে। মানি লন্ডারিং একটা উইং আছে, ওই উইং চিফ মহোদয়ের সভাপতিত্বে একটি সভা হয়েছে। সেখানে মূলত দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করে, আমাদের এখানে ইনভেস্টিগেশন, তারপরে তথ্য অনুসন্ধান কিভাবে হয়, গোয়েন্দার কার্যক্রম কিভাবে চলে, সে সকল তথ্যই আসলে ওনারা জানতে চেয়েছেন এবং এ সকল তথ্য আমাদের সংশ্লিষ্ট উইং থেকে ওনাদেরকে জানানো হয়েছে। কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাদের থেকে নেওয়া, সেটার ক্ষেত্রে মানে আমাদেরকে কিছু এক্সপ্লোর করার কথা বলা হয়েছে। অর্থ পাচারের বিষয়ে এফবিআই ছাড়াও একাধিক বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নেবে দুদক। দুদকের আমাদের যে একটা উইং আছে, মানি লন্ডারিং এর কার্যক্রম, পাচারকৃত অর্থ কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে তো অবশ্যই কার্যক্রম চলছে। টাকা যেন পাচার না হয় সেজন্য তো শুধু দুদক কেন, আরও অনেক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান রয়েছে, তারাও কাজ করছেন এবং দেশের অর্থ যেন পাচার না হয় সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন। এদিকে দুর্নীতি দমন কমিশনের ১০ পরিচালক ও ৪৮ উপপরিচালক পদে রদবদল এসেছে। বেশিরভাগ কর্মকর্তাকে প্রধান কার্যালয় থেকে বিভিন্ন বিভাগ ও জেলায় বদলি করা হয়েছে। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত নিহতদের তথ্য চেয়ে সারা দেশের সরকারি বেসরকারি হাসপাতাল, কবরস্থান সহ সব জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর বলেন, প্রমাণ তাজা থাকতেই তদন্ত শেষ করা হবে। আসামিরা চাইলে বিদেশি আইনজীবী আনতে পারবেন। অধরা ইয়াসমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে অতিরিক্ত বল প্রয়োগ করে ক্ষমতাচ্যুত সরকার। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংগঠনের নেতাকর্মীরাও চড়াও হন প্রতিপক্ষের উপর। দুপক্ষের সংঘর্ষে প্রাণ যায় ৭০০-র বেশি মানুষের। জুলাই গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। দুপুরের সংবাদ সম্মেলনে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহতের স্বজনরা বিচারের জন্য মুখিয়ে আছেন। আজকে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক, সকল পুলিশ সুপার, সকল সিভিল সার্জন, সকল সরকারি এবং বেসরকারি হসপিটালের যারা প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তাদের কাছে চিঠি পাঠাচ্ছি। তো এইগুলো চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। সময় নষ্ট না করে স্বচ্ছতার সাথে তদন্ত পরিচালনা করতে সমস্ত তথ্য সংগ্রহ করা হবে বলে আশ্বাস দেন চিফ প্রসিকিউটর। আসামিরা বিদেশি আইনজীবী আনলেও আপত্তি থাকবে না তাদের। বিচারের সবকিছু এভিডেন্স তাজা থাকতেই আমরা তদন্ত শেষ করব এবং সেটা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবো। ৫৬,০০০ বর্গ মাইলের জুড়ে কিন্তু এই অপরাধটা হয়েছে এবং পুরো রাষ্ট্রযন্ত্র, পুরো প্রশাসন যন্ত্র এই অপরাধের সাথে অধিকাংশ ইনভলভ ছিলেন। তদন্ত কবে নাগাদ শেষ হতে পারে এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, সময় নির্ধারণ করা কঠিন, তবে তথ্য প্রমাণ তাজা থাকতেই একদিনও বেশি সময় নেওয়া হবে না। আইনজীবী চান সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের পক্ষ থেকে আপত্তি থাকার কোনো কারণ নেই। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। সেখানে গিয়ে আহতদের অবস্থা
মালয়েশিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সেকেন্ড হোম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নথিপত্র ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তার সত্যতা নিয়ে মন্তব্য করতে চান না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা রাষ্ট্রপতির বিষয় হওয়ায় খুবই সংবেদনশীল। সরকারে অন্য কোনো কর্তৃপক্ষ থেকে খতিয়ে দেখতে বললে পররাষ্ট্র মন্ত্রণালয় সে অনুযায়ী কাজ করবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার বাংলাদেশ হাই কমিশনের কাছে জানতে চাইবেন কিনা এমন প্রশ্নের উপদেষ্টা বলেন, অনুমানের ভিত্তিতে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চাইবেন না তিনি। এটা তো আমি তো স্পেকুলেশনের ভিত্তিতে ফরেন মিনিস্ট্রি কিছু করতে পারবে না। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয় শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। কিন্তু এটা নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না। আপনারা এটার মধ্যে আইনগত দিক আছে, রাষ্ট্রপতির নিজের ব্যাপার আছে। এটা আমার মনে হয় এটা নিয়ে অন্তত নাড়াচাড়া করা আমার কাজ না। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে ছাত্র জনতার অর্জিত বিজয়ের সুফল ভোগ করা সম্ভব হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা উচিত। এই অঞ্চলে ভারত প্রভুর ভূমিকায় থাকতে চায় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বাংলাদেশ ভারত সম্পর্ক হওয়া উচিত। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের রায় ও মতামতকে শ্রদ্ধা জানিয়ে যত দ্রুত সম্ভব রাষ্ট্রের সংস্কার করে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা করবেন বলে আশা করেন বিএনপি মহাসচিব। যে স্বাধীনতা অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করবার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করবার জন্য তাদের সংগ্রামকে অব্যাহত রাখবে। বিএনপি মহাসচিব বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত সবসময় প্রভুর মতো আচরণ করতে চায়, যা তাদের জন্য শুভ বার্তা বয়ে আনবে না। ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি ছাড়া এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সেই সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে নারীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। মহিলাদের যে অবদান এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের সংগ্রামে, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। জাহিদ রহমান, RTV, ঢাকা। জাতীয় সরকার বাস্তবায়নে দেশের মৌলিক সংস্কারে একসঙ্গে কাজ করবে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা সমমনা দলগুলো। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্য গণ অধিকার পরিষদের একাংশ এবং এনডিএম এর সাথে আলাদা আলাদা বৈঠক শেষে একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সরকারের উপর জনগণের আস্থা এবং আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই এই সরকার সফলভাবে আগামীর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, সেগুলো পূরণ করতে সক্ষম হবে। এই জন্য ইন্টেরিয়াম সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাত 8:30টার পর এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন সহ অন্যরা। বাজার ব্যবস্থাপনায় চাঁদাবাজি বন্ধ হয়নি, কেবল আগের জায়গায় শূন্য স্থান পূরণ হয়েছে।
এমন মন্তব্য করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, বিষয়টি কঠোরভাবে দমন করবে অন্তর্বর্তীকালীন সরকার। দুপুরে সচিবালয়ে ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি বলেন, অর্থনৈতিক খাত সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দিবে সংস্থাটি। এছাড়াও অতিরিক্ত 60,000 কোটি টাকা ছাপানোর কারণে মূল্যস্ফীতি হয়েছে জানিয়ে দ্রুত এটি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা করেন অর্থ উপদেষ্টা। আপনারা জানেন তো মূল্যস্ফীতি কেন বাড়লো? টাকা ছাপিয়েছেন, 70,000-60,000 কোটি টাকা দিয়েছেন, খরচ করে। এইগুলোর ইম্প্যাক্ট ওটাকে উল্টো রথে আনতে হলে বা উল্টো দিকে আনতে হলে তো আমাদের রাষ্ট্র আনতে হলে একটু সময় লাগবে। চাঁদাবাজি বন্ধ করে, চাঁদাবাজি তো একটা শুধু এটা অর্থনৈতিক বাণিজ্যিক সিদ্ধান্ত না। যারা চলে গেছে তাদের বলে আরো শূন্যস্থান পূরণ করার যে লোক আছে সেদের কন্ট্রোল করতে একটু সময় লাগবে, তো আর সহযোগিতা লাগবে। নানামুখী উদ্যোগেও থামছে না সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিক অসন্তোষ। কিছু দুষ্কৃতিকারী প্রবেশে কয়েকটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়ার 90টি কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এর আগে রোববার দুপুরে আশুলিয়ার টঙ্গিবাড়ি এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানায় হামলার ঘটনায় অন্তত 40 কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি মালিকপক্ষের। এছাড়া সন্ধ্যায় শিমুলতলির আরেকটি কারখানায় বিক্ষোভ করার সময় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে বিজিএমইএ বলছে, শ্রমিক অসন্তোষ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। ছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের জেরে দুপুরের পর থেকে ভেঙে পড়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। কর্মব্যবস্থা নগরীতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে বসে ক্ষোভ ঝাড়েন সাধারণ যাত্রীরা। উপায় না পেয়ে অনেকে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। সবচেয়ে বিপাকে পড়েন সিএনজি, অটোরিকশার চালক ও ভাড়ায় চালিত বাইকাররা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তা দখল করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের স্লোগান কর্তৃপক্ষের কানে না পৌঁছালেও রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে এর উত্তাপ। ভেঙে পড়ে পুরো ট্রাফিক ব্যবস্থা। 10 মিনিটের রাস্তা পার হতে কেউ 2 ঘন্টা বসে, কেউ তো আবার ছেড়েই দিয়েছেন পৌঁছানোর আশা। উপায়ান্তর না পেয়ে অনেকে হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে। এইদিকে গাড়ি চলে না, এখন হাঁটি এদিকে যাচ্ছি। না পারতেছি নিচে যেতে, না পারতেছি ব্যাগে যেতে। আমার সাথে যে ছিল তার প্রেশার বেড়ে গেছে, তাকে অন্য গাড়িতে দিয়ে দিচ্ছি, তার নাম শাকিল। সে চলে গেছে। আর এখন পর্যন্ত পেট্রোল পাম্প থেকে এই পর্যন্ত আসছে কয় ঘন্টা লাগছে দেখেন। যেই রাস্তায় যাইতেছি জাম। আমি বসিলা থেকে আসছি মোহাম্মদপুর বেড়িবাঁধ, ওইদিকেও জাম। এরপর থেকে আসলাম আমি আসাদ গেট দিয়ে, ওইদিকেও জাম। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে ব্যর্থ হয়ে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় কাউকে কাউকে। যাওয়ার মতন ক্ষমতা আবার কোন নিজে ইচ্ছা মতো আমি বন্ধ করলাম না। 300 টাকার ভাড়া 100 টাকা ভাড়া দিয়ে যায়। আমি নামাই দিছি, মাথা ঘুরে লইছে, মনে হয় বন্ধ হয়েছে, রাস্তা হয়েছে সব বন্ধ। শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন অনেকে। এতবার বলতে যাবে আমি ইমার্জেন্সি নার্স, আমার আর্জেন্ট যাইতে হইবে, আমি গেলে আরেকটা লুট যাইবো, কিন্তু আমাকে আর ছাড়তেছে না। 3-4টা পোলাপাইন মিলে রাস্তা রাখতে চাই দিছে। এখন কতগুলো মানুষ আছে দেখেন অবস্থা। ভালো বলে মনে করে যে ছাত্ররা ইউনুসরা বসাইছে, তার একটা দীর্ঘমেয়াদী, তারা 6 মাস দিক, 1 বছর দিক, একটা দীর্ঘমেয়াদী সময় দেবে তো তাকে, নাকি না দিলে সে কি করবে? শুধু রাজপথ অলিগলি নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়েরও একই অবস্থা। দাবি আদায়ে সাধারণ মানুষকে এমন জিম্মি করার ব্যাখ্যা কি? শিক্ষার্থীরা বলছেন, অভ্যন্তরীণ উপায়ে দাবি আদায়ে ব্যর্থ হয়ে রাজপথে নেমেছেন তারা। আমাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো অভ্যন্তরীণভাবে বাস্তবায়ন করা সম্ভব ছিল। 2021 সালে নিয়োগপ্রাপ্ত কিছু কুচক্রী মহল ছিল, যারা কারিগরির কোনো ব্যক্তিত্ব ছিল না, তারা কারিগরির সাথে নিয়মিত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে। 5 আগস্টের পর দাবি দেওয়া আদায়ে রাজপথে আন্দোলনরতদের নিবৃত্ত করতে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা সোমবারও বদলায়নি। ট্রাফিক পুলিশ ছাড়া শিক্ষার্থীদের রাজপথ থেকে সরিয়ে দিতে ছিল না কোনো অতিরিক্ত পুলিশের উপস্থিতিও। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি
বরখাস্ত হওয়া এএসআই আমির হোসেন ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে তাজহাট থানার রেকর্ড হওয়া মামলায় গ্রেফতার করে তাদের পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সন্ধ্যায় রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী গণমাধ্যমকে একথা জানান। গত 19 আগস্ট রংপুরে অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। মিয়ানমারের মংডুতে জান্তা সরকার ও বিদ্রোহীদের মধ্যে তীব্র সহিংসতার জেরে গত কদিন ধরে নাফ নদী ও বঙ্গোপসাগর পার হয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এদের অনেককে বিজিবি ও কোস্টগার্ড নিজ দেশে ফেরত পাঠাচ্ছে। তবে রাতের আধারে দালালদের মাধ্যমে রোহিঙ্গারা এদেশে প্রবেশ করে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন। গত এক সপ্তাহে প্রায় 8,000 রোহিঙ্গা এসেছে। তাদের মধ্যে আহত অনেককে স্থানীয় হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। মিয়ানমারের সহিংসতার জেরে আরও প্রায় 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে অবস্থান নিয়েছে। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।